স্বাগতম। শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে নমস্কার জানাই। আরও বিশেষ করে ধন্যবাদ জানাই গৌড়ীয় নৃত্য ভারতীর পরিচালকদের, যারা আজকে আমাকে এই বলার সুযোগটা করে দিয়েছেন। ওরা আমাকে বলেছেন নৃত্যের চিত্রলিপি বাংলা সাহিত্যে এই বিষয়ে কিছু বলতে। তো এই আলোচনাটা দুরকমভাবে করা যায়। এক, বাংলা নৃত্যকলা সাহিত্য, আর দুই, বাংলা সাহিত্যে নৃত্যকলার ছবি। আজকে এই যা সব কথা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটাই দ্বিতীয় ধরনকে অবলম্বন করি। তবে সবার আগে একটা কথা অবশ্য একটু বলে দিতে হয়। নৃত্যকে চিত্রকলার অনেকটাই সমধর্মী বলা যায় ঠিকই, কিন্তু সাহিত্যের বেলায় সেটা ঠিক নয়। একজন নৃত্যশিল্পী তার উপলব্ধির মধ্যে যেসব ভাবনার রূপকে খুঁজে পান, তার নাচের অভিব্যক্তিতে, ভঙ্গিমায়, মুদ্রায়, চরণ বিক্ষেপে সেগুলোকে তিনি ব্যক্ত করেন, সমস্ত শরীরের মাধ্যমে ব্যঞ্জিত করেন। এটা খুব সুন্দর করে রবীন্দ্রনাথ তার নটির পূজার একটি গানে বুঝিয়েছেন, বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। শ্রীমতী নামে সেই দাসীর নৃত্যের যে ভঙ্গিতে তার গানে এটা বুঝিয়ে দিয়েছে, বন্দনাটাই ভঙ্গিতে ফুটে উঠেছে। নৃত্যকলাতেও সেই কথাটা হয়। আবার ছবি যারা আঁকেন তারাও কিন্তু ঠিক তাই করেন। তা সত্ত্বেও নৃত্য এবং চিত্রের মধ্যে একটা পার্থক্য আছে। চিত্রকর বা ভাস্কর একটা বিশেষ মুহূর্ত যে অনুভব তাকেই ধরে রাখেন, আর তার আগের বা পরের কোনো ভাবনার ছাপ সেখানে পড়ে না। কিন্তু নৃত্যশিল্পী অজস্র সব অনুভবকে পরের পর ফুটিয়ে তোলেন, আর এইখানেই সাহিত্যের সঙ্গে নৃত্যকলার আত্মীয়তা। সাহিত্য ভাবনাকে বেঁধে না রেখে কথার প্রবাহে অবিচ্ছিন্ন অনুভব ধারাকে টেনে নিয়ে যায়। কিন্তু দেখুন, আবার যেটা মিল সেটি গড় মিলও বটে। গতিময়তায় দুয়ের মিল রইলেও প্রকাশের মাধ্যম তো আলাদা। চোখ দিয়ে লেখা হরফগুলো পড়ে বা কান দিয়ে বলা কথাগুলো শুনে শিল্পীর ভাবনাকে অনুভব করতে হয়, বুঝে নিতে হয় পাঠকের বা শ্রোতা। তার দায়িত্ব তাই নাচ বা কিংবা ছবির দর্শকের চেয়ে বেশ কিছুটা বেশি। এই জন্যই সাহিত্যের মাধ্যমে নৃত্যকলার যে স্পন্দনকে অনুভব করতে হয় সেখানে পাঠকের ভূমিকাটা অন্যরকমই, অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। নাচের সংবেদনের যে মতো তাৎক্ষণিকভাবে তার অনুভবকে সেটা স্পর্শ করে না, শব্দবেলার বিন্যাসের সংশ্লেষণ বিশ্লেষণ করে করে তবে সে পৌঁছে উপলব্ধির গভীরে। দিশা খুঁজে খুঁজে সে বার করে শিল্পীরকে একজন তার অন্বিষ্ট সহযোগী হয়ে। সেই অন্বেষণে অনেক কিছুই তাকে গভীরে যেতে হয়। ধর্ম, দর্শন, নন্দনবোধ, মনস্তত্ত্ব, বিজ্ঞান, সমাজ, দর্শন, অনেক কিছু। এদের প্রতিভাসকে খুঁজে পেতে হয় তাকে, কখনো এটাকে, কখনো অন্যটাকে, কখনো অনেকগুলোকে। তাই চিনতে হয় নাচের বর্ণনা থেকে। আর ঠিক কেমন করে সেই চেনাটা সম্ভব হয় তাই দেখব আজকে এই আলোচনায়, কয়েকটা বেছে নেওয়া উল্লেখ বা বর্ণনাকে অবলম্বন করে। আমি প্রথমেই একটা প্রাচীন শিলালিপির কথা উল্লেখ করি। হয়তো এটা আপনাদের অনেকেরই পরিচিত, তবু আমি বলি। সুতনুকা নাম দৈবদসিকে তং কময়তে বলনসে দেবদিন্য নাম লুপ দেখে। যে ভাষার নারী ছেঁড়া ধন আমাদের বাংলা, সেই পূর্বী মাগধী প্রাকৃতে রচনা করা এই তিনটি পংক্তিতে যদি আধুনিক বাংলায় আপনি রূপান্তরিত করেন তাহলে হবেই সুতনুকা নামে সেই দেবদাসীটিকে ভালোবেসে আকাঙ্ক্ষা করেছিল বারাণসীর এক ভাস্কর, দেবদত্ত ছিল যার নাম। উত্তরপ্রদেশের রামগড়ের সগুরজা এলাকার এক পাহাড়ি গুহা, সেখানে নাম হচ্ছে যোগীমারা। সেই যোগীমারা গুহার পাথুরের দেওয়ালে মাগধী প্রাকৃতে রচিত একটি প্রেমের গল্পের অস্ফুট একটা আভাস ফুটে উঠছে অর্ধব্রাহ্মী লিপিতে লেখা এই গল্পে। কে তক্ষণ করেছিল এটা? ওই দেবদত্তই কি?
মুগ্ধ ভাস্কর দেবদত্ত, নৃত্যপরা সুতনুকার দেবতা বন্দনার ভঙ্গিকে ফুটিয়ে তুলেছিল হয়তো হয়তো কেন নিশ্চয়ই পাথরের কোনো খণ্ডের উপরে, কিংবা কোনো মন্দিরের প্রাকারে তক্ষণ করে। তাদের সেই ভালোবাসার নিঃশব্দ সংকেতই এই 3টি চরণে বাংময় হয়ে আছে এই 2400 বছর পরেও। তাদের সেই নৃত্য এবং ভাস্কর্যের ব্যঞ্জনায় গড়ে উঠেছে 3 পংক্তির এই গল্প। সেই ব্যঞ্জনা বুঝে নিতে হবে পাঠককে, অর্থাৎ যেটাকে বলছিলাম নৃত্যের চিত্রলিপি, সেইটা তাকে পড়তে হবে। একটা প্রশ্ন হয়তো আপনারা খুব তুলবেন যে মাগধী প্রাকৃতে লেখা এই শিলালিপির প্রসঙ্গ বাংলা সাহিত্যের প্রসঙ্গে কেন আমরা আনছি। বলছি, আমার পরম শ্রদ্ধাস্পদ অধ্যাপক নিহার রঞ্জন রায় মশাই একটা কথা মাঝে মাঝেই বলতেন, সাঁঝের পিদিম জ্বালতে হলে সকালবেলার সলতে গড়তে হয়। বাংলা ভাষার যথার্থ আবির্ভাবের আগে মাগধী প্রাকৃতে লেখা এই অনুগল্পের আভাসে সেই সলতে করার ব্যাপারটি বোঝাতে চাইছিল। কারণ ওই মাগধীর অন্তর থেকে তো সে বেরিয়ে এসছে, মাগধীর তো আত্মজোশে। তাছাড়া আরও একটা কথা আছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ অবধি দেবদাসীর মূর্তি যা পেয়েছি মন্দিরে বা অন্যত্র সে তো ঠিকই আছে, জানি, কিন্তু এখনও অবধি দেবদাসীর নৃত্যের উল্লেখ যা পাওয়া গেছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, প্রধানত দক্ষিণ ভারতে এবং এই আমাদের গৌড়ভূমিতেই, তাদের মধ্যে কিন্তু এই সুতনুকা লিপি হলো প্রাচীনতম। এবং বাংলার একান্ত নিজস্ব যে নৃত্যধারা, সেই গৌড়ীয়তে দেবদাসী নৃত্যের অবদান বড় কম নয়। তাই বাংলা সাহিত্যে নৃত্যের অভিজ্ঞান খুঁজতে গেলে এই সুতনুকা আপাতত যে আমাদের প্রথমা দেবদাসী, তার কথা কেউ ভুলি কী করে। পুরোপুরিভাবে বাংলা ভাষা যখন গড়ে উঠেছে অনেক শতাব্দী পরে, 9ম 10ম খ্রিস্টীয় শতাব্দী, তখনকার সাহিত্য নিদর্শনেও কিন্তু নাচের একাধিক উল্লেখ পাই আমরা। চর্যাপদে, যাকে বাংলা ভাষার প্রথম সাহিত্য বলে স্বীকার করা হয়, সেখানে অন্তত 2টি পদ আছে যেখানে নাচের প্রসঙ্গ এসেছে। 10 নম্বর চর্যায় আমরা দেখছি, একসে পদুমা চৌঠি পখুড়ি তাহিচড়ি নাচই ডম্বি বাপুড়ি। আর 17 নম্বর পদে আছে, নাচন্তি বাজিল গায়ন্তি দেবী বুদ্ধ নাটক বিষমা ভই। আচ্ছা, একটি পদ্মে 64টি পাপড়ি, তার উপরে নাচে তরুণী ডম্বি মানে ডমনি। এই বর্ণনার অন্তরালে হ্যাঁ নিশ্চয়ই আছে সাধনতত্ত্বের একটা গূঢ় আধ্যাত্মিক সমাচার আছে। তা সে যাই লুকিয়ে থাকুক না কেন, তার মধ্যে না ঢুকে বাইরেই বহিরঙ্গে যে ছবিটা আঁকা হয়েছে, সেটা বরং এটা আমরা বিশ্লেষণ করি। সেইটা বিশ্লেষণ করলেই কিন্তু খুব তাৎপর্যময় বেশ কিছু কথার সন্ধান মিলবে। ওই যে 64 কলা বিশিত পদ্মের উপরে কোনো তরুণীর তার নাচের অভিজ্ঞান রাখছে, সেই চিত্রকল্প বা ইমেজ তুলে ধরা হয়েছে। বাংলার লোকসংস্কৃতির এক ছাত্র হিসেবে আমি তো মনে করি এ আমাদের বিশিষ্ট একটি লোকনৃত্য নাচনেরই আদি রূপ। কেন না, একটা সীমায়ত বৃত্তরেখার মধ্যে একটা গোল রেখা করে নেওয়া হলো, নানানভাবে পা ফেলে ফেলে মাঠের ধুলোর ওপরে কোনো একটা নকশা, যা প্রায়ই হয় পদ্মের মতো, তাকে ফুটিয়ে তোলার ব্যাপার তো নাচনিতে আদৌ অপ্রাপ্য নয়। যারা নাচ দেখেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারছেন। এখানে আরও একটা কথা বলি, বাংলা সংস্কৃতি বলয়ের এই বিশেষ ধরনের লোকনৃত্য ধারাটিও কিন্তু গৌড়ীয় নৃত্যরীতির চলনশৈলীকে ঋদ্ধ করেছে।
নম্বর চর্যা নাচটা সম্বন্ধে বেশি বলছি না, শুধু একটা কথা, তখনও তাহলে নাচে গানে সাজিয়ে নাট্যাভিনয় হতো? বুদ্ধ নাটক কথাটাই তো তারই সাক্ষ্য দেয়, তাই তো? কয়েকশো বছর এগিয়ে আসি। এগিয়ে এসে যাকে আমাদের সাহিত্যের ইতিহাসকাররা মধ্যযুগ বলেছেন, তখনকার কথা বলি। তখনকার অন্যতম প্রধান সাহিত্য মঙ্গল কাব্যের মধ্যেও নানা সময় নাচের উল্লেখ এসেছে। চণ্ডীমঙ্গলে রত্নমালা নৃত্য, ধর্মমঙ্গলে নাচের প্রসঙ্গ এসেছে, সেখানে নর্তকী হচ্ছেন অম্বুবতী, সনকা, সুরীক্ষা প্রমুখ। তা এছাড়াও কিন্তু নাচের উল্লেখ আছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনসা মঙ্গলে বেহুলার দেবসভায় গিয়ে নাচ। এটা আপনাদের সকলের কাছেই পরিচিত নানাভাবে। মনসার পালা খুবই বেশি পরিচিত আমাদের সংস্কৃতি বলয়ে। এটা নিয়ে অনেকগুলো কথা বলতে হয়। আচ্ছা, স্বর্গের দেবসভায় বেহুলা গিয়েছিল কেন? মৃত স্বামীর প্রাণ ভিক্ষা করতে, এবং দেবকুলের মনোরঞ্জন করতে বাধ্য হয় সে ওই নাচটা নাচে। এই নিয়ে বিস্তৃত হয়ে কিছু বলি, এর সামাজিক তাৎপর্য অনেক বেশি বলে। তবে তার আগে ওই মধ্যযুগ অর্থাৎ চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ শতাব্দীর মধ্যে বাংলা সাহিত্যে বা বাঙালির চরিত্র সংবলিত সাহিত্যে নাচের কথা কম বেশি যা উল্লেখ পেয়েছি আমরা, সেগুলোর সম্পর্কে কিছু ভুলে যাই, ছুঁয়ে যাই। কলহন তার রাজতরঙ্গিনী বইতে কমলা নাম্নী এক বাঙালিনী নর্তকীর প্রসঙ্গ এনেছেন, যিনি নাকি কাশ্মীরের রাজসভায় গিয়ে তার শিল্প দক্ষতার পরিচয় দিয়েছেন। এই কমলা ছিলেন একজন দেবদাসী। রাজতরঙ্গিনী রচনা হয়েছিল আনুমানিক চতুর্দশ শতকের মাঝামাঝি কোনো সময়। অবশ্য তারও প্রায় 250 বছর আগে কবি জয়দেবের জীবনসাথী পদ্মাবতীর কথা আমরা জানি। তিনিও ছিলেন একজন নৃত্যশিল্পী, তিনিও বোধহয় দেবদাসীই ছিলেন। সন্ধ্যাকর নন্দীর রামচরিতে, তার কিছু আগে সদুক্তি কর্ণামৃতে, এবং কিছু পরে শেখ শুভোদয় বা গোপীচন্দ্রের গান প্রভৃতি বইতেও নৃত্য এবং নর্তকদের প্রসঙ্গ বহুবার আমরা দেখি। এমনকি ধরুন বৈষ্ণব সাহিত্যেও শ্রীচৈতন্যের সংকীর্তন নৃত্য বা গোপিনীদের রাস নৃত্যের কথা মেলে না, এমনও তো নয়। কিন্তু এই তালিকাপঞ্জি বরং এখন করা বন্ধ করি। অর্ধ সমাপ্ত অবস্থায় যে নাচের প্রসঙ্গ কথা একটু আগে রেখে এসেছি, সেটিকেই আবার বলি, ফিরি সেখানে। তবে তার জন্য একেবারে 20 শতাব্দীতে এসে যাই। কেন বলছি? 20 শতাব্দীর আসার আগে অবশ্য 19 শতকীয় কলকাতার বাবু কালচারের অঙ্গ হিসেবে বাই নাচ, খ্যামটা নাচ প্রভৃতির কিছু কিছু বর্ণনা পাওয়া যায় বটে সাহিত্যে, আমি সে নিয়ে যাচ্ছি না। বেহুলার ওই দেবসভায় নৃত্য নিয়ে রূপসী বাংলা কাব্য সংকলনের প্রথম কবিতাতেই জীবনানন্দ দাশ এমন একটা দৃষ্টিভঙ্গিতে সেটাকে ব্যাখ্যান করেছেন, যে তার আগে অভাবিত ছিল কিনা জানি না, তা সম্পূর্ণ অনালোচিত ছিল। প্রাসঙ্গিক অংশটা পড়ি একটু। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গিয়েছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য আবহ বট, অশ্বত্থ বট দেখেছিল ভাই, শ্যামার নরম গান শুনেছিল, একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটকুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। জীবনানন্দ কিভাবে বেহুলার ওই নাচকে ব্যাখ্যা করেছেন তা তো ছিন্ন খঞ্জনার মতো এবং কেঁদেছিল পায়, এই 5টি শব্দের মধ্যে মর্মান্তিকভাবে ব্যক্ত হয়েছে। আমরা চিরকালই বেহুলার এই নাচকে, তার সাধ্যিতা, পাতিব্রাত্য
কর্তব্য বুদ্ধি ইত্যাদি সব প্রজ্জ্বল প্রতীক হিসেবে মনে করে এসেছি। চিরকালই আমাদের পূর্বসূরীরাও সেইভাবে বলে এসেছেন, আমরাও মেনে এসেছি। কিন্তু এটাও কি এক ধরনের শ্রেণী উৎপীড়ন নয়? আর একভাবে নারী নির্যাতনের যে একটা ব্যাপার, তাই কি নয়? শ্রেণী উৎপীড়ন এবং অন্যভাবে যে নারী লাঞ্ছনা, তার উপরে দৈবী মহিমার তকমা পরানো, এ কথাটা জীবনানন্দের আগে কেউ বলেননি কেন? ভেবেছেন কিনা জানি না, আমি এখনই বললাম সেটা, কিন্তু কেউ তো বলেননি। সে কি ধর্মপ্রাণ মগ্ন সমাজের সামনে দেবমহিমা কলুষিত হবে সেই ভয়ে একটি তরুণী মেয়ে বাঘা বাঘা দেবতাদের সামনে তার লীলা বিমঙ্গন নেচে তাদের মনোরঞ্জন করছে, এতে দেবতাদের মানহানি হবে, এই ভয়ে নিশ্চয়ই কেউ বলেননি। কিন্তু কেউ বোঝেননি। আচ্ছা বলুন তো, বেহুলার ওই নাচ কি কুরু রাজসভায় দ্রৌপদীর নাচের, দ্রৌপদী যে অবমাননা সে নাচের চেয়ে কিছু কম না? বেহুলার ওই নাচ কি কুরু রাজসভায় দ্রৌপদীর যে অসম্মান হয়েছিল, যে অপমান হয়েছিল, তার চেয়ে কিছু কম যন্ত্রণার বা কম দুঃখের বা কম অপমানের? একটু হালকা ভঙ্গিতে যদি একটা কথা বলি, মার্জনা করবেন আপনারা। শোলে সিনেমার কথা মনে পড়ে? সেখানে গব্বর সিংয়ের দলবলের সামনে বাসন্তী নামে বন্দী হয়ে আসা ওই বেচারি টাঙ্গাওয়ালি দরিদ্রা মেয়েটির নিরুপায় যে নাচ, আর মহিমময় ইন্দ্ররাজের সভায় প্রার্থনা জানাতে যাওয়া বেহুলার এই আকুল নাচের মধ্যে কোনো ভাবরূপের ফারাক কি আছে? দুজনেই তো মানুষের প্রাণ বাঁচাতে চেয়েছিল। সে কোন মানুষ? সে তাদের প্রিয়জন, ভালোবাসার মানুষ। আর তার মাসুল হিসেবে তাদেরকে খোয়াতে হচ্ছে নিজের সম্মান, নারীত্বের মর্যাদা। চিরকালই তো সমাজের ক্ষমতা এবং প্রতিপত্তিশালী ধনীরায় অসহায় কুলবধূকে কিংবা নিরুপায় কুমারী মেয়েকে নটি বানায়। শ্রেণী শোষণের এও তো একটা অনির্বঞ্চনীয় লক্ষণ। মনসা মঙ্গল কাব্যে বেহুলার নাচটাকে দেবমাহাত্ম্যের জয়গাথা কীর্তনের জন্য বর্ণনা করা হয়েছে। এর সমাজতাত্ত্বিক সত্যটাকে উদ্ঘাটিত করেছেন জীবনানন্দ 3টি আর 2টি, মোট 5টি শব্দের অন্তর্গুলো ব্যঞ্জনায়। ওই কেঁদেছিল পায় আর ছিন্ন খঞ্জনার মতো এই 5টি শব্দ। তো বেহুলার নাচের এই বর্ণনাটা প্রথম আমরা পাই 15শ শতাব্দীতে। তারপর 500 বছর কেটে গেছে। এই নৃত্যকে জীবনানন্দ যেভাবে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে ব্যাখ্যা করেছেন, তার জন্য তো একটা অসীম শ্রদ্ধাই তার প্রাপ্য। এই বিশেষ নাচটির সাহিত্য অভিজ্ঞান নিয়ে তো অনেকগুলো কথা বললাম, তবে সংস্কৃত তত্ত্বের ছাত্র হিসেবে আরও দু একটা কথা তো বলতে হয়। এই নাচটাকে তো জাদু নৃত্য বলে মনে করা যায়। এই নাচের জাদুতে মৃতের পুনর্জীবন ঘটবে, প্রত্যাশা সেটাই। তবে কি এই নাচ একটা বিশেষ ধরনের কিছু নাচ? এর গোষ্ঠী পরিচয় কি? তাহলে কি এটা বউ নাচ? এই বউ নাচ যা এখন লুপ্ত হয়ে গেছে, এক সময়ে বিশেষ করে পূর্ববঙ্গের কোনো কোনো জায়গায় প্রচলিত ছিল। নববধূকে শ্বশুরবাড়ির অন্দরমহলে নেচে দেখার প্রথা ছিল। এই মেয়ে ভবিষ্যতে প্রয়োজন হলে স্বামীর প্রাণ রক্ষা করতে পারবে কিনা, তেমন যদি কোনো বিপদ এসে পড়ে, সেই জন্যে বউ নাচ নাচিয়ে তার যোগ্যতা যাচাই করে নিতেন শাশুড়ি ননদরা, জায়েরা। আরও একটা কথা, বউ নাচের সঙ্গে প্রচলিত সবচেয়ে প্রচলিত যে গান, তার মধ্যে সুন্দরী কমলা নাচে এই কথাগুলিই বা কেন? যে মেয়েটি নাচছে সেই সংশ্লিষ্ট নববধূর নামও তো হতে পারত। তাহলে কি সেই
কমলা কাহিনীর স্মৃতিবাহী নর্তকী কমলা কল্যাণ যেটা বলে গেছিলেন রাজতরঙ্গিনীতে, যে কাশ্মীরে গিয়েছিল গৌড়বঙ্গ থেকে। এ প্রসঙ্গে সবশেষে বলি, গৌড়ীয় নৃত্যধারাকে যেসব নাচ পরিপুষ্ট করে তুলেছে তাদের মধ্যে কিন্তু বউ নাচও আছে। আর একটা প্রশ্ন, আচ্ছা, বেহুলাকে দেবসভার নর্তকী রূপে দেখানো এর কারণটা প্রকারান্তরে তাকেও কি দেবদাসী হিসেবে গণ্য করা হচ্ছে? এটা কিন্তু ভেবে দেখার মতো প্রশ্ন। জীবনানন্দের অন্য দুটি যে কবিতা, সেখানে নৃত্যের বর্ণনা দেখেছি যা, সেখানে কিন্তু আমার আলোকচিত্র সুলভ তন্মতা আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। অবসরের গান বলে তার যে কবিতা আছে, সেখানে আছে ডেকে লব আই বুড়ো পাড়াগাঁর মেয়েদের সব, মাঠের নিস্তেজ রোদে নাচ হবে, শুরু হবে হেমন্তের নরম উৎসব, হাতে হাতে ধরে ধরে গোল হয়ে ঘুরে ঘুরে ঘুরে, কার্তিকের মিঠা রোদে আমাদের মুখ যাবে পুড়ে, ফলন্ত ধানের গন্ধে রঙে তার স্বাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ। নবান্ন উৎসবের ছবি। এই নবান্ন উৎসবের পরে এরই স্মৃতিচারণ করেছেন তিনি 1946-47 কবিতায়। এইখানে নবান্নের ঘ্রাণ ওরা সেদিনও পেয়েছে, ওখানে চাঁদের রাতে প্রান্তরে চাষির নাচ হতো, ধানের অদ্ভুত রস খেয়ে ফেলে মাঝি বাগদির ঈশ্বরী মেয়ের সাথে, বিবাহের কিছু আগে বিবাহের কিছু পরে, সন্তানের জন্মাবার আগে। এই বর্ণনাগুলো এতই অন্বিষ্ট এবং ব্যক্ত যে প্রকৃতপক্ষে এগুলো যেন লোকসংস্কৃতি কিংবা সাংস্কৃতিক নৃতত্ত্বের কোনো বইয়ের বর্ণনা থেকে তুলে আনা বলে মনে হয়। আর জীবনানন্দ তো লোকসংস্কৃতিবিদও ছিলেন না, সাংস্কৃতিক নৃতত্ত্বের পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন সাহিত্যের মগ্ন অধ্যাপক। তাই ফার্টিলিটি কাল্ট ওরফে উর্বরতা কেন্দ্রিক ধর্মধারার সুস্পষ্ট সংকেতবাহী এই নৃত্য বর্ণনা দুটি তিনি যা করেছেন তার তাৎপর্যটা অনেকখানি। কীভাবে করলেন? নবান্ন ফসলের উৎসব আর শস্য উৎসবের নারী পুরুষের যূথবদ্ধ নৃত্য শুধু বাংলাতেই ছিল না, শুধু বিশ্বজনীন। আমি এক্ষুনি যে কথাগুলো বলছিলাম যে অ্যানথ্রোপোলজির বইতে পাওয়া যায়, ফ্রেজারের গোল্ডেন বাউতে দেখবেন কত এ ধরনের উদাহরণ আছে। নারী পুরুষের মিলন উৎসব ও বহু ক্ষেত্রে সংস্কৃতিতে, বহু দেশের সংস্কৃতিতে ধানের খেতে, মাঠের খেতে, ফসলের খেতে হয়। বীজ বোনার আগে, ফসল কাটার পরে। কবিতা এখানে বিভিন্ন শব্দের ইঙ্গিতে সেই সব কথা ব্যঞ্জিত করেছেন দুটো কবিতার মধ্যেই। দেখুন না, আই বুড়ো হাতে হাতে ধরে ধরে, ফলন্ত ভরে যাবে ধানের অদ্ভুত রস অর্থাৎ পানীয়, তরল পানীয়, মাঝি বাগদির ঈশ্বরী মেয়ে, বিবাহের কিছু আগে বিবাহের কিছু পরে, সন্তানের জন্মাবার আগে। এই সব শব্দগুলি তো ফার্টিলিটি কাল্টের একটা পরিপূর্ণ ব্যঞ্জনা অনুভব করায়। এখানে ধরিত্রী এবং নারী সমার্থক, শস্যক্ষেত্র আর নারী দেহ সমার্থক, সন্ততি ও শস্য অভিন্ন প্রায়। আর ওই যে হাত ধরে গোল হয়ে ঘুরে ঘুরে নাচা, এ তো স্পষ্ট সাঁওতালি নাচের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। মাঝি শব্দটাও তো সেদিকে ইঙ্গিত করে। আমি ফ্রেজারের কথা এখনই বললাম। জেমস ফ্রেজার থেকে ভেরিয়ের এলউইন, বিশ্ববিখ্যাত যারা নৃতত্ত্ববিদ, তারা এমন নিবিষ্ট সমীক্ষালব্ধ বর্ণনা বহুবার দিয়েছেন তাদের বইতে। এসব আমি বললাম এখনই, অন্যরাও দিয়েছেন, অন্যান্য বিখ্যাত বা কম বিখ্যাত যারা তারাও। কিন্তু কবি, এর আগে তো কোনো কবিকে এরকম বর্ণনা করে দিতে দেখিনি। কবি তাহলে একমাত্র জীবনানন্দেই দিয়েছেন।
এই জন্য তো তিনি আমাদের অবশ্যই প্রণম্য। কবিতার কথা অনেকক্ষণ বললাম, এবার একটু কথা সাহিত্যে আসি। কথা সাহিত্যে বেশি উদাহরণ দেবো না, একটাই, কিন্তু সেটা খুব বিস্তৃত উদাহরণ। আমি একটা বইয়ের কথা বলি, আপনাদের সকলের পড়া আমি জানি, মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য। এই অসাধারণ সাহিত্যের অন্তর্নিহিত সবটুকু অনুভবের একটা পরিপূর্ণ ব্যঞ্জনাকে ফুটিয়ে তোলে দুটি নাচের রূপচিত্র। সেই কথাটা বলে আমি আজকের আলোচনাটা সামনে করব। আমি বললাম বইটা আপনাদের প্রায় সকলেরই বোধহয় পড়া, তবু মূল প্লটের চূড়ান্ত পরিণতি কিভাবে ঘটেছে, তার অনুষঙ্গে নাচের অভিঘাত কতখানি, সেটুকু বুঝবার সূত্রেই কাহিনীর মূল কাঠামোটা একটু তার রূপরেখা সমেত বুঝে নিই, তুলে ধরি সেটা। এ তো একটা ত্রিকোণ প্রেমের গল্প, ট্র্যাজিক গল্প, মনস্তত্ত্বের জটিল বিশ্লেষণে ভরা। বিপত্নিক এক যুবক হেরম্ব, তার প্রথম প্রেমিকা, যে তার কথা ছাত্রীও ছিল, সুপ্রিয়া, এখন সে অন্যের স্ত্রী, এক পুলিশ অফিসারের। আর হেরম্বর কিশোরকাল থেকে পরিচিত এক মহিলা, যাকে ক্রাশ বলে, সেই মহিলার প্রতি হেরম্বর একসময় তার ছিল। সেই মালতী এখন পুরীতে এসে এক আশ্রম খুলেছেন তার স্বামীর সঙ্গে। তাদের একটা মেয়ে আছে, একটি অল্প বয়সিনী মেয়ে, খুব অল্প বয়সিনী, সদ্য কৈশোর পেরিয়েছে, তার নাম আনন্দ। তো ওই হেরম্ব, সুপ্রিয়া আর আনন্দ, এই তিনজনকে নিয়ে এই ত্রিকোণ প্রেমের কাহিনী আপনাদের মনে পড়ছে। আর পুরীর বেলাভূমি এর পটভূমি। এই কাহিনীতে দুবার আনন্দের আশ্চর্য বিচিত্র দুটি নাচের রূপায়ণ করেছেন মানিক। দুটি নৃত্যেই কিশোরী একটি মেয়ের মন কিভাবে বিকশিত হচ্ছে, পরিণতি পাচ্ছে এবং বিলয়ও পাচ্ছে, তার সুজটিল কিছু সংকেত মেলে ধরেছেন তিনি। নাচ বলতে পারা যায় আনন্দের অস্তিত্বের অভিজ্ঞান, তার নাচই জীবন, সে বলেছেও নিজে সেই কথাটা। তার মনের গভীরে হেরম্বর সম্পর্কে যখন প্রথম সঙ্গোপন কুড়ি বিকশিত হচ্ছে ভালোবাসার, সেই প্রথম প্রেম ব্যক্ত হয়েছে তার শুরুর নাচটিতে, প্রথম নাচটিতে। এক পূর্ণিমার ভরা জ্যোৎস্নায় সেই নাচকে সে বলেছে, হেরম্বর যখন তাকে জিজ্ঞেস করেছিল নাচের নাম কি, বলেছিল চন্দ্রকলা নৃত্য। তার অর্ধ সুষুপ্ত অর্ধজাগর নারীর মন ওই চাঁদের ষোড়শকলার মতনই যেন সেই সন্ধ্যায় হেরম্বের সামনে সে উন্মোচিত করেছিল। ওই নাচের মধ্যে একটু বর্ণনাটা পড়ি। আনন্দ হেরম্বকে বলছে নাচের আগে, ধরুন আমি যেন মরে গেছি, অমাবস্যার মতো, অমাবস্যার চাঁদের মতো আমি যেন নেই। প্রতিপদে আমার মধ্যে একটুখানি যেন জীবনের সঞ্চার হলো, ভালো করে বোঝা যায় না, এমনি এক ফোঁটা একটু জীবন। তারপর চাঁদ যেমন করে কলায় কলায় একটু একটু করে বাড়ে, আমার জীবনও তেমনি করে বাড়ছে। বাড়তে বাড়তে যখন পূর্ণিমা এলো, আমি পূর্ণমাত্রায় বেঁচে উঠেছি, তারপরে একটু একটু করে মরে। হেরম্ব তখন বাধা দেয়, এ নাচ ভালো নয়, একটু একটু করে মরার নাচ নেচে তোমার যদি সত্যি সত্যি মরতে ইচ্ছা করে। হেসে বলে আনন্দ, মরতে ইচ্ছে হবে কেন, ঘুম পায়, দাঁড়িয়ে থাকতে পারি না। মা আবার ঘুম দেখে বলে, তোর আর বিয়ের দরকার নেই আনন্দ। মানুষের মনের গহীন গহন কোণে
চকিত আলো ফেলতে সুদক্ষ শিল্পী ছিলেন মানিক। মালতীর মুখের এই সর্বশেষ যে মন্তব্যটি তিনি তুলে এনেছেন তারই সূত্রেই চন্দ্রকলা নৃত্যের আর সেই অনুষঙ্গে কিশোরী আনন্দের পরিপূর্ণ নারী হয়ে ওঠা সুস্পষ্ট সংকেত মিলিত। তোর আর বিয়ের দরকার নেই মানে কি? বিয়ের পর যে পরিপূর্ণতা পায় একটি মেয়ে, তোর সেই পরিপূর্ণতা তুই পেয়ে গেছিস। মনোবিজ্ঞানের একটা ভাষা ধার করে যদি বলি, এ সর্ট অফ সাইকোলজিক্যাল অর্গাজম, তার সঙ্গে নাচটাকে মিলিয়ে দিয়েছেন মানিক। কিন্তু প্রেমের তো বিকাশ হলো। তবে ওই যে রবীন্দ্রনাথ লিখে গেছেন, ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে। চন্দ্রকলারও পূর্ণিমা শেষে বিলয় ঘটে। সুপ্রিয়ার সুপ্রবল উপস্থিতি আনন্দকে ট্র্যাজেডির দিশায় ঠেলতে থাকে অনিবার্য হয়ে। সে তো তখন মনের ভিতরে পরিপূর্ণ নারী হয়ে উঠেছে, 16 কলা পূর্ণ হয়ে গেছে তার। সে বুঝেছে মায়ের যত ইচ্ছা থাকুক না কেন, হেরম্ব তাকে যতই পছন্দ করুক না কেন, হেরম্বর সঙ্গে তার বিয়ে সুপ্রিয়ার আতীব্র অস্তিত্ব যতদিন আছে সম্ভব হবে না। সেই অস্তিত্ব, সুপ্রিয়ার আতীব্র অস্তিত্ব যাকে বলছি, তাদের পরিণয়কে পরিপূর্ণ পরিণতি দেবে না। অতএব জীবনানন্দের অন্য একটি কবিতার ভাষা ধার করে বলি, মরিবার হলো তার স্বাদ, আর সেই মরণকে বরণ করার জন্য আনন্দ হেরম্বের সামনেই তার শেষ নাচ শুরু করলো আগুনের কুণ্ড জেলে বেশ কদিন পরে। পড়ি একটু। বাগানে তরুতলের রহস্য আরো ঘন, আরো মর্মস্পর্শী হয়ে উঠেছে। আনন্দ যে ঘাসের জমিতে নাচবে, সেখানে জ্যোৎস্না পড়েছে, আর পড়েছে দেবদারু গাছটার ছায়া। সমুদ্রের কলরব ক্ষীণভাবে শোনা যাচ্ছে। ওদের আশ্রমের প্রাঙ্গণে নাচছিল, তার একটু দূরে পুরীর সমুদ্র। রাত্রি আরো বাড়লে, চারিদিক আরো স্তব্ধ হয়ে এলে আরো স্পষ্টভাবে শোনা যাবে আকাশে চাঁদ গতিহীন। আনন্দের নাচের প্রতীক্ষায় হেরম্বের মনেও সমস্ত জগৎ স্তব্ধ হয়ে গেছে। এইটা ছিল নাচের পটভূমি। পরে আবার পড়ছি। এই পটভূমিতে উৎসুক চোখে হেরম্ব তাকিয়ে থেকে আনন্দ আবার কখন নাচবে সেই ভেবে। সে ভেবেছে আবার অগ্নি নৃত্যের আশ্চর্য আর নতুন কোনো সম্ভাবনা হবে। সে গভীর স্বরে বলে আনন্দকে, তোমার নাচের মধ্যে আমাদের পুনর্জন্ম হোক। আনন্দের নিজের কথায় আসন্ন যে নাচের নাম পরিনৃত্য, তাকে কোন মায়াচিত্রে ধরেছেন মানিক এবার দেখি। পরিনৃত্যের কথাটা আমরা অন্যত্রও পেয়েছি। বিভূতিভূষণের আরণ্যকে, অরণ্যের মধ্যে গোঁদ মেয়ে ভানুমতি তার সঙ্গিনী দিয়ে জ্যোৎস্নায় নাচছিল, কিন্তু তার সঙ্গে এই পরিনৃত্যের তুলনা হয় না। এখানে পরিনৃত্যের বর্ণনাটা কি? খানিকক্ষণ আগুনের সান্নিধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে একে একে কাপড় জামা খুলে আনন্দ অর্ঘ্যের মতো আগুনে সমর্পণ করে দিল। তার গলায় সোনার হারে তাবিজ ছিল, বাহুতে তুলসীর মালা ছিল, হাতে ছিল সোনার চুড়ি। একে একে খুলে তাও সে আগুনে ফেলে দিল। নিরাবরণ ও নিরাভরণ হয়ে সে যে কী নৃত্য আজ দেখাবে, হেরম্ব কল্পনা করে উঠতে পারল না। বারিক যেন প্রাগৈতিহাসিক প্রস্তর যুগের কোন এক আদিম রমণীকে এই অনাবৃত দেহে আনন্দের মধ্যে প্রত্যক্ষ করেছেন। আদিম গুহা মানবী কোন রহস্য নৃত্য নাচত আগুন জেলে, তার স্মৃতি যেন বয়ে আসছে এখানে। আবার পড়ছি। আনন্দ ধীরে ধীরে আগুনকে প্রদক্ষিণ করতে আরম্ভ করলো। অতি মৃদু তার গতি, কিন্তু চোখের পলকে ছন্দ চোখে পড়ে।
এও সেই চন্দ্রকলা নাচেরই ছন্দ। সে নাচে তিল তিল করে আনন্দের জীবনের সঞ্চার হয়েছিল, আজ তেমনি ক্রমপদ্ধতিতে সে গতি সঞ্চয় করছে। গতির সঙ্গে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গের লীলাচাঞ্চল্যের সমন্বয়, যার জন্ম চোখে পড়ে না, শুধু মনে হয় সমগ্র নৃত্যের রূপ ক্রমে ক্রমে পরিস্ফুট হচ্ছে। প্রথমে আনন্দের দুটি হাত দেহের সঙ্গে মিশেছিল, হাত দুটি যখন আগুনে কম্পিত আলোয় তরঙ্গ তুলে তুলে দুই দিগন্তের দিকে প্রসারিত হয়ে গেল, তখন আনন্দের পরিক্রমা অত্যন্ত দ্রুত হয়ে উঠেছে। এখন যে তার নৃত্যের পরিপূর্ণ বিকাশ, এই নৃত্যকে যে না চেনে তারও তো তা বোঝা কঠিন নয়। হিরম্য বড় আরাম বোধ করল। তার অশান্তি ও উদ্বেগ, শ্রান্তি ও জড়তা মিলিয়ে গিয়ে পরিতৃপ্তিতে সে পূর্ণ হয়ে গেল। আনন্দের প্রথম নৃত্যের শেষে মন্দিরের সামনে প্রথম যে অলৌকিক অনুভূতির স্বাদ পেয়েছিল সে, আবার তার আবির্ভাবের সম্ভাবনায় হিরম্যর দেহ হালকা, মন প্রশান্ত হয়ে গেল। কিন্তু এবারে অকস্মাৎ আনন্দের নৃত্য থেমে গেল। আগুনের আরো নিকটে গিয়ে সে থমকে দাঁড়ালো। আগুন এখন তার মাথা ছাড়িয়ে আরো উঁচুতে উঠেছে। আনন্দকেও মনে হচ্ছে আগুনের শিখা। পরক্ষণে আনন্দ কাত হয়ে সেই বিপুল ব্যাপক যজ্ঞানলে ঢলে পড়ল। হিরম্য নিশ্চল হয়ে তাকিয়ে রইল। কিছু করার নেই, আনন্দ অনেক আগে মারা গেছে, শুধু চিতায় উঠবার শক্তিটুকুই তার বজায় ছিল। চাঁদের রাতে ধানের অদ্ভুত রস খেয়ে ফেলে মাঝি বাগদির ঈশ্বরীর মেয়েরা যে নাচতো, তার কথা এখনই আমরা কইলুম। বিবাহের কিছু আগে, বিবাহের কিছু পরের অবধি সে গেল না, কিন্তু সেই বিবাহের কিছু আগের দিনগুলোতে তার সঙ্গে অনুভবে, অভিব্যক্তিতে, উপলব্ধিতে, ব্যঞ্জনায় আনন্দের সেই চন্দ্রকলা নাচের কি কোনো পার্থক্য ছিল? নারী ও পুরুষের সমাগত প্রায় সম্মিলনের যে নাচ উদ্বেলতা তান্ত্রিক ভাবনায় উদ্বেল হয়েছিল, সেই লোকনৃত্যের উত্তরস্বরূপ আমরা জানি গৌড়ীয় নৃত্য ঘটেছে। আর আনন্দ সে গৌড়ীয় নৃত্যের কথা অবশ্য শোনেনি, কিন্তু তার ওই চন্দ্রকলা নাচ আর গৌড়ীয় নৃত্যের ভাবধর্মে তো কোনো ফারাক নেই। যতই পুরীর সমুদ্র পাড়ের আশ্রমে সে জন্মাক আর বড় হোক, বাঙালি মেয়ে যদি নৃত্যপটু হয়, তার অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, এও জীবনানন্দের কথা। বাংলার নিজস্ব প্রাণ ধর্মের নৃত্য ধারার শৈলী করে নাকি? মাত্র দুটি নৃত্যের রূপক নির্মাণ করে সুজটিল এক মনস্তাত্ত্বিক উপন্যাসের মুখ্য নায়িকার শরীর এবং মনের বিকাশ ও বিলয়ের ব্যঞ্জনা আর কোনো বাংলা উপন্যাসে করা গেছে তো বলে মনে পড়ে না। বস্তুতপক্ষে বিশ্বের অন্যান্য ভাষা সাহিত্যের সঙ্গে যতটুকু পরিচয় আছে এই আলোচকের, সেখানেও কিন্তু এমন উদাহরণ দেখেছি বলে মনে পড়ে না। সৃজনী সাহিত্য আর নৃত্যকলার এমনতরভাবে ভাব সম্মেলন যে সম্ভব, অন্তত একটি বাংলা উপন্যাসের মধ্যে সেটা মেলে, বাংলা সাহিত্যের পাঠক হিসেবে সেটা আমাদের পরম এক গৌরবের প্রাপ্তি, তাই নয় কি? আপনারা অনেকক্ষণ ধরে আমার কথা শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সকলকে নমস্কার।